ছাত্র জনতার অভূতপূর্ব গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের চাকরির বাজারও পরিবর্তন হচ্ছে। চাকরির বাজারে এতদিন যে কালো বেড়ালরা ছিল, এতদিন যে দুর্নীতি ছিল, এতদিন যে স্বজনপ্রীতি ছিল, আমরা সেইখান থেকে মুক্ত হয়ে যাচ্ছি। এটা আমাদের জন্য খুব ভালো একটি খবর। এবং একই সাথে যারা চাকরি প্রত্যাশী আছেন, বাংলাদেশের সবচেয়ে বড় নিয়োগ পরীক্ষা যেটা বেসরকারি শিক্ষক নিবন্ধন বা এনটিআরসি শিক্ষক নিবন্ধন, খুব সম্ভবত 19তম এনটিআরসি শিক্ষক নিবন্ধন আপনারা খুব তাড়াতাড়ি পাচ্ছেন। তো এই চাকরিটা সম্মানের একটি চাকরি এবং অন্য চাকরির তুলনায় এই চাকরিটা পাওয়াটা অনেকটাই সহজ, যেহেতু বিশাল বড় নিয়োগ, প্রায় লাখখানেক পদের নিয়োগ। তো আজকে আমরা আলোচনা করব কিভাবে 19তম শিক্ষক নিবন্ধনের জন্য প্রস্তুতি নেবেন, কিভাবে প্রস্তুতি নিলে আপনি প্রথমবারেই আপনার চাকরিটা নিশ্চিত করতে পারবেন। আপনাদের সাথে আছি আমি ওসমান, নন ক্যাডার 37তম বিসিএস, এবং আমার সাথে আছেন আপনাদের প্রিয় মিস্টার আবির। মিস্টার আবির, তোমাকে ধন্যবাদ। তো আবির, আমরা যেটা নিয়ে কথা বলতেছিলাম যে 19তম শিক্ষক নিবন্ধন, তো এই ফাঁকে আবির একটু আমরা একটা বিষয় একটু ক্লিয়ার করে নেই, সেটা হচ্ছে যে 19তম শিক্ষক নিবন্ধন থেকে পরিবর্তন হবে কি না, এটার অ্যান্সারটা আমি দিয়ে দেই। তো ইতিমধ্যে 19তম যে আইন, অর্থাৎ বেসরকারি শিক্ষক নিবন্ধন যে আইন, সে আইনের একটা খসড়া আমরা কয়েকদিন আগে দেখেছি। তো সাধারণত যখন অন্তর্বর্তীকালীন সরকার থাকেন তখন আমলাতান্ত্রিক যে রেড টেপিজমটা হবে সেটা একটু কম হয়, অর্থাৎ আমলাদের ফাইল ধরে রাখার যে প্রবণতা সেটা একটু কম হয়। তো যার ফলে আমরা মনে হয় যে খুব দ্রুত এই আইনটা পাশ হয়ে যাবে, আমরা এমনটা আশা করতে পারি। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে তাহলে পরীক্ষা পদ্ধতি পরিবর্তন হবে কিনা। দেখো আবির, এবং আপনাদের উদ্দেশ্য বলছে, ওইটা কিন্তু এনটিআরসি শিক্ষক নিবন্ধন আইন, এবং আমি একটা ভিডিওতে এটা ব্যাখ্যা করেছি, আজকে আর এখানে ব্যাখ্যা করব না। আর একটা হচ্ছে বিধি পরিবর্তন হবে কিনা। তবে যেহেতু আজকে আমরা যখন ভিডিও করতেছিলাম এর একটু পরেই খুব সম্ভবত এখন নতুন একজন শিক্ষা উপদেষ্টা শপথ গ্রহণ করেছেন। তো তার ফলে আমরা ওই যে বিধি পরিবর্তনটা আমরা আশা করতে পারি, এবং এইটা 19তম, আমরা কিন্তু এখনকার প্রেক্ষাপটে দাঁড়িয়ে বলছিলাম, আমি পূর্বে বলছিলাম বিধি পরিবর্তন হবে না, কিন্তু এখন আমরা বলতে পারি যে বিধি পরিবর্তন হবে। তবে বিধি পরিবর্তন হলেও আপনার আবির, যেমন বিসিএস এ যেটা হয়, সরি তোমার নন ক্যাডার শিক্ষক নিয়োগে, অর্থাৎ সরকারি হাই স্কুল শিক্ষক নিয়োগে যেটা, সেখানে 200 মার্কের পরীক্ষা হয়, 100 মার্ক পরীক্ষা হচ্ছে আবশ্যিক পরীক্ষা, অর্থাৎ এই যে এখন যে পরীক্ষাটা হয়, আর বাকি 100 মার্কের পরীক্ষাটা হয়, এমসিকিউ পরীক্ষাটা হয় রিটেন, ওই সাবজেক্ট ভিত্তিক পরীক্ষাটা। তো তার মানে কি, যদি বিধি পরিবর্তন হয়, তোমার 100 মার্কের যে জেনারেল বিষয়গুলো, সেই পরীক্ষাটা হবে, সেইটা হবে, হয়তো রিটেন পরীক্ষাটা বাদ যেতে পারে। তো তার মানে কি, প্রস্তুতি তোমার এখনকার যে প্রস্তুতি আর বিধি পরিবর্তন হলো সেই প্রস্তুতি কি থাকবে, একই থাকবে। তাহলে এটা পরিবর্তন হচ্ছে না, এটুকু নিশ্চিত থাকতে পারেন, পরীক্ষা বিধি পরিবর্তন হলেও 100 মার্কের এই পরীক্ষাটা আপনাদের থাকবেই, এখন যেভাবে হয় ঠিক সেভাবেই হবে। আর আপনাদের ওই যে লিখিত যে পরীক্ষা 100 মার্কের দেন, ওইটা হয়তো বা এমসিকিউতে নিয়ে আসতে পারে। স্যার এইটা নিয়ে আমরা একটা আলাদা বিস্তারিত আবার একটা ভিডিওতে আলোচনা করেছি আমরা, আবার করেছি আমরা। তো এখন চলে এসে আমরা যেখানে আমরা ছিলাম, প্রথমবারেই আপনি নিবন্ধন প্রস্তুতি কিভাবে নেবেন এবং আপনাদের এই প্রস্তুতির প্ল্যানটা কিরকম হবে, আবির তুমি একটু বলো। আমরা যদি দেখি স্যার, আমাদের হচ্ছে 19তম নিবন্ধনের প্রস্তুতির প্ল্যানের ক্ষেত্রে আমরা যদি দেখি স্যার, আমরা আপাতত আমাদের মেধার প্রায়োরিটিটা বেশি, অবশ্যই। সো প্রায় 97%, তো সরি 93%, তুমি 97 বলছো, ওইটা একদম ভুল বলো নাই, কারণ ওই যে ওইখানে মুক্তিযোদ্ধাদের যে 5% আছে সন্তানদের জন্য, এত সন্তান তো আর এখন আর নেই, বা যারা যথার্থ মুক্তিযোদ্ধা তাদের সন্তানরা তো এখন ওই বিষয়টা নিয়ে তো কাজ করা হচ্ছে। হ্যাঁ, ভুয়া মুক্তিযোদ্ধা সার্টিফিকেট 20,000 আছে দেখলাম। যাই হোক স্যার, আমরা খাতা কলমে যেহেতু 93% দেখতেছি, তো 93%ই তো এই ক্ষেত্রে স্যার এটা একটা সুবর্ণ সুযোগ স্যার। এই এনটিএস এর নিবন্ধনের জন্য স্যার প্রায় 1 লাখ 1.5 লাখ পদ থাকে, হ্যাঁ ভ্যাকেন্সি থাকে। তো এখান থেকে আমরা যদি একটু পড়াশোনা করি, তাইলেই দেখা গেছে যে মানে একটু প্ল্যান ভিত্তিক পড়াশোনা করি, তাইলেই একদম সহজে পাস করা কারণ স্যার 40 পাওয়াটা এটা কোনো রকেট সায়েন্স না, এটা খুবই পরিমার্জিত পড়াশোনা করলে খুব সুন্দরভাবে এটা অ্যাচিভ করা যায়। হ্যাঁ, তবে আবির, আমি তোমাকে একটা বিষয় বলি, এবং এটা আপনাদেরকেও বলি, এখন পর্যন্ত যেহেতু বিধি পরিবর্তন হয় না, পাস মার্ক 40 আছে, যদি বিধি পরিবর্তন হয় চ্যালেঞ্জ কিন্তু তখন আরেকটু বেড়ে যাবে আমাদের শিক্ষার্থীদের জন্য, কারণ তখন তোমার সরাসরি ওই এমসিকিউর উপরেই, মানে প্রিলিমিনারি যেটা হবে সেটার উপরেই তোমার নিয়োগ হবে। আমাকে বিষয়টা বুঝাতে পারছে? জি স্যার।
তো তার মানে কি এখন আপনারা যতটা সহজ করতে পারতেছেন তখন হয়তো একটু কঠিন হয়ে যাবে, যেহেতু নির্দিষ্ট পাস মার্ক থাকবে না, কিন্তু প্রিপারেশনটা আপনারা যদি নিয়ে রাখেন এটা কোনো সমস্যাই না, কোনো প্রবলেমও না হবে। এরপরে তুমি কি দেখাতে চাও হবে? প্রথমে যদি আমরা একটু লক্ষ্য করি যে আমাদের ক্লাস এবং লেকচার কিভাবে আমরা ডিস্ট্রিবিউশন করছি, একটু মার্কসটা সম্পর্কে একটু বলে দিও। সেটাই জি স্যার, অবশ্যই বলেন স্যার। বলো, তুমি বলো। তো স্যার আমরা দেখতেছি বাংলায় 25 নাম্বার থাকে, ইংলিশে স্যার 25 নাম্বার থাকে, বাংলাদেশ বিষয়গুলি, আন্তর্জাতিক বিষয়গুলি, সাধারণ কম্পিউটারে 25 নাম্বার থাকে এবং গাণিতিক যুক্তিতে 25 নাম্বার থাকে। তাহলে মোট 100 নাম্বার। এটা আমি একটু ইন্টারাপ্ট করি এখানে আবির, যদি বিধি পরিবর্তন হয় এই 100 মার্কের পরীক্ষাটা কিন্তু থাকবে, এইটা থাকবে, এর সাথে বাকি 100 মার্কের পরীক্ষা আসবে ওই তোমার পিএসসির নন ক্যাডার নিয়োগের মতো 100 মার্কের পরীক্ষা আসবে সাবজেক্টে। তার মানে এইটা থাকতেছে, এইটার পরিবর্তন হবে না। এক্স্যাক্টলি। তো আমি যদি দেখি স্যার আমাদের এই কোর্স প্ল্যানটা কি কি আছে, আমাদের লেকচার শিটের সংখ্যা হচ্ছে স্যার 15টি করে, এবং শিট হচ্ছে লেকচার শিট এবং ক্লাস 15টি করে, এবং স্যার ইংলিশেও একই রকম। তারপরে যদি আমরা দেখি বাংলাদেশ বিষয় বলে, আন্তর্জাতিক বিষয় বলে, কম্পিউটার একই রকম স্যার, এবং হচ্ছে গাণিতিক যুক্তি, মানসিক দক্ষতাও একই রকম, 20টি লেকচার শিট 20টি ক্লাস। তো আমাদের পরিকল্পনাটা হচ্ছে এরকম, কোন স্টুডেন্ট যদি মনোযোগ দিয়ে 20টা মানে প্রত্যেকটা ক্লাস যদি করে, প্লাস 70টি ক্লাস আছে, তো এবং ওই ক্লাস শেষে যে হ্যান্ড নোটটা দেওয়া হয় ওটা যদি বাসায় যে একটু রিভাইজ দেয়, ওইখান থেকে স্যার মিনিমাম 1 নম্বর কমন পড়বে। তার মানে তো 70 তো অনেক দরকার নেই আমাদের এত, তো আমরা মিনিমাম স্যার এখান থেকে কাট মার্কস পাওয়াটা একদম অনেক সহজ স্যার, যদি কেউ একটু রিভাইজ দেয়। জাস্ট তেমন পরিশ্রম করার প্রয়োজন নেই, যে অনেকে মনে করতে পারে যে এত পক্ষে পড়া কিভাবে পড়বো। তো সেই ক্ষেত্রে আমরা যদি দেখি যে জাস্ট ক্লাস লেকচার, ছোট ছোট 3-4 পাতার ক্লাস লেকচারগুলো যদি একটু রিভাইজও দেয়, তাইলে স্যার মোস্ট পসিবল স্যার, মোস্ট পসিবল। আচ্ছা, তো তার মানে আমাদের দেখেন আমরা কিন্তু কোর্স প্ল্যানটা এমনভাবে করার চেষ্টা করেছি আমার দীর্ঘ 17 বছরের পড়ার অভিজ্ঞতা থেকে, পড়ানোর অভিজ্ঞতা থেকে, এবং একই সাথে পড়ার অভিজ্ঞতা থেকে, এবং এতগুলো চাকরি পেলাম সেই অভিজ্ঞতা থেকে আমরা চেষ্টা করেছি আপনি যদি এভাবে যদি একটু পড়ার চেষ্টা করেন বা এভাবে যদি একটু পড়েন, যেখানে বসেই পড়েন আপনার চাকরিটা হয়ে যাবে। এখন স্যার আমাদের সিস্টেমটা কিরকম? সিস্টেমটা এরকম যে স্যার ক্লাস করলো, লেকচার শিট বা হ্যান্ড নোট নিল, তারপরে বাসায় নিয়ে রেখে দিল, তাহলে কিন্তু কোনো কাজ হবে না। সিস্টেমে আসতে হবে। সিস্টেমটা এরকম যে লেকচার শিট নিল, ক্লাস করলো, রিভিশন দিল, বাসায় বসে প্র্যাকটিস করলো, দেন পরের দিন ক্লাস টেস্ট দিল। বাসায় বসে প্র্যাকটিস করাটাই মেইন স্যার, পড়বে ভুলে যাবে, ইটস ন্যাচারাল, কিন্তু মাঝখানে প্র্যাকটিস করে বলতে হবে স্যার, বলতে হবে। তো এখন তারপরে একটা সার্টেন টাইমে যাই দেখা যাবে স্যার যে 2 মাস 3 মাস প্র্যাকটিস করছে, দেন দেখা যাবে তার অটোমেটিক মনে রাখা, অটোমেটিক্যালি তার মনে আসতেছে। এইটা নিয়ে কোনোভাবে প্রেশার না হবে। এখন থেকে যাতে ভুলে যেতে না যায় আমরা তার জন্য তারপরে স্যার আমাদের ক্লাস টেস্ট আছে, প্র্যাকটিস করে, তারপরে বিষয়ভিত্তিক পরীক্ষা আছে, তারপরে ফাইনাল মডেল টেস্ট আছে, তারপরে অ্যাসাইনমেন্ট আছে। স্যার কিভাবে ভুলবো? আমার কোনো উপায় নেই। নিজেরে স্যার আমি স্টুডেন্টদের এরকম সাজেস্ট করব স্যার, নিজেরে প্রেশার ক্রিয়েট না করা। সবকিছু সিম্পল। আমাদের এই টোটাল প্ল্যানিং এ মুখস্থ করার কোনো অপশন নেই। আপনি বাসায় ক্লাস লেকচার বুঝবেন, বাসায় বসে রিভিশন দিবেন, প্র্যাকটিস করবেন, ভুলে যাবেন, পরের দিনে যেটা ভুলে গেছেন ওইটাই আপনি পরীক্ষা দেবেন। এবং আমাদের এই যে ক্লাস টেস্টগুলো এমন ভাবে সাজানো, আপনি যদি 70% নাম্বার এখান থেকে কালেক্ট করতে পারেন ক্লাস টেস্ট প্লাস সাবজেক্ট টেস্ট থেকে, আমরা অ্যাসিওর করতেছি আপনার এতটুকু যে পাস করাটা কোনো ফ্যাক্ট না। এবং আমরা যেটা করেছি আমরা, বা যেটা আমরা বলার চেষ্টা করি বারবার, যেটা এবং তুমি এক ফাঁকে বলেছো, যে আমাদের সপ্তাহে 3টে ক্লাস থাকবে। 3টে ক্লাস থাকবে, অনলাইনে বা অফলাইনে একই 3টে ক্লাস থাকবে। এবং আমাদের যে ছোট ছোট যে হ্যান্ড নোটগুলো আছে, কারণ আমরা তো সবসময় চেষ্টা করেছি যে ওই যে মানে আমার মোটিভেশন গুরুদের কথা বলে, এটা আমি না বলে সবসময় পারি না, যে ধরো তুমি যদি বাংলায় ভালো করার জন্য এখন তোমাকে যদি আমি বাংলা ডিকশনারি পড়তে বলি, বাংলা একাডেমি, তাহলে আপনার অভিজ্ঞতাটা কোন কাজে লাগাবেন আপনি? তো তাহলে আবার যদি বলি যে 17 বছর পড়াইছেন স্যার, এই অভিজ্ঞতাটা কোন কাজে লাগাবেন? এখন অভিজ্ঞতাটা কোথা থেকে? এখন আমি তোমাকে যদি বলি যে তুমি ইংলিশ ভালো করবাই আমার অক্সফোর্ড পড়ার জন্য, সেইটা না, সেটা পড়া সম্ভব না। আর উনি এইটা এখন তো আমরা আবেদ কাকুদের অবদানে জেনে ফেলছে যে তারা আসলে কি ধরনের ক্যাডার বা কিভাবে তারা প্রথম, দ্বিতীয়, তৃতীয় হয়েছেন। তো যাই হোক, তো আমাদের এই শিটগুলো এমনভাবে করা, এই যে একদিনে গ্যাপ, আমাদের বেশিরভাগ এনটিআরসি পরীক্ষার্থীরা হন আমাদের বোনেরা বা আমাদের ভাইয়েরা, যারা যেহেতু 35 বছর পর্যন্ত বয়স, সাংসারিক কাজে তারা থাকেন, ওভাবে সময় করতে পারেন না। আপনি জাস্ট প্রত্যেক দিন শুধু চেষ্টা করবেন 1 ঘন্টা আমাদের ক্লাসটা করবেন, বাকি 1 ঘন্টা আপনি প্র্যাকটিস করবেন, ইনশাল্লাহ
ইনশাআল্লাহ প্র্যাকটিস শব্দটা আমরা ব্যবহার করতেছি এই কারণে যাতে স্টুডেন্ট প্রেসার ফিল না করে যে আমার মুখস্থ হইল না কেন। আমি বলছি প্র্যাকটিস করে, নট মুখস্থ করা। এটা আমরা পরে একটা ভিডিওতে আলোচনা করব। এই সমাধানটা স্যার আমরা নিয়ে আসছি একমাত্র স্যার আমাদের মুখস্থ করার দরকার নেই, মুখস্থ করার কোনো দরকার নেই ভাই। আপনি কি পারেন না ওইটা পরীক্ষা দিয়ে রিয়েলাইজ করেন। আবির, এখন আমরা আরেকটা বিষয় একটু দেখানোর চেষ্টা করব যে আমরা যে এটা এমন ভাবে সাজিয়েছি যে আমাদের সাথে ক্লাস করলে তারা মার্কস গুলো কিভাবে পাবেন, একটু তুমি একটু এটা একটু দেখো। স্যার আমি অবশ্যই দেখাবো স্যার। এই যে আমাদের এই যে মার্কস ডিস্ট্রিবিউশনের যে টপিকসটা, এইটা বাসায় নিয়েও যদি আমাদের শীট পড়া দরকার নেই, বাসায় নিয়েও যদি বই থেকে কেউ পড়ে তাইলেও কিন্তু স্যার ভালো রেজাল্ট করা পসিবল। তাইলে আমি একটু আলোচনায় আসি স্যার। এখানে আমরা লেকচার 1 এ দেখতে পাচ্ছি স্যার সেন্টেন্স এলিমেন্ট অফ দ্য সেন্টেন্সেস এন্ড সাবজেক্ট এন্ড প্রেডিকেটস, দ্য কমপ্লিমেন্ট এন্ড মডিফায়ার। এই জিনিসটুক স্যার একদম প্র্যাকটিক্যাল ক্লাসে আলোচনার বিষয়। আমি এইটুক এখানে আলোচনা করতেছি না, এটুক প্র্যাকটিক্যালি এখান থেকে ধর মডিফায়ার, এখান থেকে 1 মার্কস 2 মার্কস অবশ্যই স্যার 1 মার্ক 2 মার্কস থাকে। এগুলো স্যার আমাদের বেসিক এলিমেন্ট যেগুলো আমরা স্টুডেন্টের হাতে তুলে দেই ক্লাসে, যাতে ওনারা বিভিন্ন ভাবে এগুলো বুঝতে পারে। পরবর্তী এখান থেকে তাহলে আমরা 1 মার্কস পেলাম। অবশ্যই। তারপরে এখানে আসো কাইন্ড অফ সেন্টেন্সেস এন্ড देयर ফাংশনস, সেন্টেন্স প্যাটার্নস। স্যার এই যে অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, এমন কোন পরীক্ষা নাই যে এখান থেকে প্রশ্ন হয় না স্যার। তাহলে 1 মার্কস 1 মার্কস অবশ্যই স্যার। পার্টস অফ স্পিচ স্যার, পার্টস অফ স্পিচ বিসিএস বলেন, প্রাইমারি বলেন, এনটিআরসিএ বলেন স্যার, এটা জাতীয় প্রশ্ন, জাতীয় টপিক স্যার। এখান থেকে 2 থেকে 3 মার্ক থাকবে। এই যে তোমার মাটন কোন ধরনের নাউন, জি স্যার, কোন ধরনের নাউন। এন্ড এইট, জি স্যার এক্স্যাক্টলি স্যার। আর আমার প্রশ্ন হচ্ছে স্যার পার্টস অফ স্পিচ থেকে কি নাম্বার থাকে না? অবশ্যই থাকে। তাইলে স্যার তারপর আমরা একটু দেখি স্যার নাউন এন্ড ইটস ক্লাসিফিকেশন। নাউন থেকে কি স্যার আপনি এইমাত্র যে প্রশ্নটা করলেন যে মাটন কোন ধরনের নাউন, যদি এটা ম্যাটেরিয়াল নাউন হয় তাহলে কেন ম্যাটেরিয়াল নাউন, এর ব্যাখ্যা কি স্যার? ব্যাখ্যা তাহলে ধরো এখান থেকে 1 মার্কস। হ্যাঁ, তারপর স্যার নাম্বার, জেন্ডার, আনকাউন্টেবল, কাউন্টেবল, এগুলো নিয়ে অনেক কনফিউশন আছে, এগুলো থেকেই প্রশ্ন হয় ম্যাক্সিমাম। তারপর আসে তোমার প্রোনাউন এন্ড ইটস ক্লাসিফিকেশন এন্ড কেস। স্যার এমন কোন পরীক্ষা আছে যেখানে প্রোনাউনের থেকে প্রশ্ন হয় না? তারপরে আসে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ ছাড়া প্রশ্ন অসম্পূর্ণ স্যার। ডিগ্রি, আর্টিকেলস, ডিটারমিনার স্যার অবশ্যই স্যার। তারপর ভার্ব, অবশ্যই স্যার। দা ডগ ওয়েন্ট ম্যাড, জি স্যার। আমাদের ম্যাডের নিচে দাগ দেওয়া, কোন ধরনের ভার্ব এটা? সরি, ওয়েন্টের নিচে দাগ দেওয়া কোন ধরনের ভার্ব এটা? ঠিক আছে। তো তারপরে আসে টেন্স এন্ড ইটস ক্লাসিফিকেশন, ইংলিশের কোড। স্যার টেন্স এন্ড ইটস ক্লাসিফিকেশন কোন কাজে লাগে? ইংলিশের কোড স্যার। এই যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ঠিক আছে, এই সব রাইট ফর্মস অফ ভার্বস, এই সব কিছু কোশ্চেন আমরা দেই আমাদের মাথার উপর দিয়ে যায় পরীক্ষার হলে। এই জিনিসটার উপরে স্যার ভালো দক্ষতা থাকলে, এইটা ছাড়া তো তুমি ভয়েস চেঞ্জ করতে পারবে না, এটা ছাড়া তুমি ন্যারেশন কিছুই করতে পারবে না। জি স্যার। তারপরে আসে তুমি অ্যাডভার্ব এন্ড অ্যাডভার্বিয়াল, দ্য কনজাংশন, দ্য ইন্টারজেকশন, মোস্ট ইম্পর্টেন্ট দ্য প্রিপজিশন। মানে প্রিপজিশন ছাড়া ইহো জগতে চাকরির পরীক্ষা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন, যেটা ইংরেজি ব্যাকরণের বা ইংরেজি ভাষার সবচেয়ে টাফ একটা অংশ। তবে আমাদের কাছে অত টাফটা পাবেন না, আমরা হচ্ছে খুব সহজেই যতটুকু আমাদের একটাই মানে প্রমিস আপনাদের কাছে, আপনাদের চাকরি পাওয়ার জন্য যতটুকু দরকার আমরা আপনাদেরকে ততটুকুই দেব। এখন দেখুন ইংলিশ প্রিপজিশনের ওই আমার সেই একজন মানে বিসিএস মানে মোটিভেশনাল গুরুর মতো যদি বলে, এরকম কিন্তু প্রিপজিশনের গ্রামার মানে ডিকশনারি আছে। এখন তুমি 2 মার্কের জন্য কি ডিকশনারি পড়বা? অবশ্যই না। 1600 এসে ফ্রেজ এন্ড ক্লোজ, প্রায় প্রত্যেকটা পরীক্ষাতে ফ্রেজ এবং ক্লোজ, অবশ্যই ফ্রেজ এন্ড ক্লোজ। এবং স্যার হচ্ছে ওই যে আরেকটা টপিক আছে না, পার্টিসিপল এন্ড জিরান। আমার মনে হয় স্যার এমন কোন স্টুডেন্ট নাই যার লাইফে এগুলা নিয়ে স্ট্রাগল না করে। যেমন আমি এটা নিয়ে পরে একসময় আলোচনা করব যে তোমার যে রোলিং স্টোন গ্যাদার নো মাস, জাতীয় প্রশ্ন। আর রোলিং কি অ্যাডজেক্টিভ বলবো না পার্টিসিপল বলবো? স্যার এটা যদি আমরা এটা নিয়ে আমরা পরে কথা বলবো। এরপরে আসলে তোমার সিনট্যাক্স, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। তো তাহলে দেখো পরে আছে কারেকশন। পরে কারেকশনটাকে আমরা দুটো ভাগে ভাগ করে নিয়েছি। আর আমাদের অতি গুরুত্বপূর্ণ ভয়েস এন্ড ন্যারেশন। তাহলে কোনো শিক্ষার্থী যদি এখান থেকে পড়ে আমাদের 25 মার্কের ভিতরে শুধু এই জায়গাটুকু থেকে সে 15 বা 20 পেয়ে যাবে। স্যার 15 বা 20 আমরা কোন পরিপ্রেক্ষিতে বলতেছি স্যার? যে সে মোটামুটি রিভিশন দিয়ে যাচ্ছে, প্র্যাকটিস করে যাচ্ছে, এই পরিপ্রেক্ষিতে তোমাকে তো পড়তে হবে। আমার মধ্যে কথা হচ্ছে যে আমি গত দিনও আমি বলেছিলাম যে আবির ফাইনাল, আবির মিস্টার আবির, তোমাকে অনেকে মিস্টার আবির বলে ইয়ে করে। যাক, এটা আমাদের খুব ভালো লাগে যে না আমরা আপনাদের কাছাকাছি যেতে পেরেছি বা আমরা আপনাদের মনে ঠাঁই নিতে পেরেছি, এটা আমাদের জন্য অনেক বড় গর্বের। তো
আপনাদের মতো আমিও বলি যে মিস্টার আবির আসলে বিষয়টা হচ্ছে কি, আসলে বিষয়টা হচ্ছে যে পড়াটা তো দিন শেষে ওই পরীক্ষার্থীদেরই পড়তে হবে। এখন তো আর আবেদ কাক্কু নেই, এখন তো ডিভাইস পার্টি নেই, তাহলে পড়তে হবে কার? পড়তে হবে, এবং যত কম এফোর্ট দিয়ে ভালো নাম্বার আনা যায় হ্যাঁ পড়তে হবে। এখন আজেবাজে জিনিস পড়ার তো সুযোগ পড়তে হবে। এখন সবচেয়ে বড় কথা কি জানেন, এই যে ছাত্র জনতার অভূতপূর্ব গণ অভ্যুত্থানের পরবর্তী এতদিন আবেদ কাক্কুকে দোষ দিয়েছেন, এতদিন সরকারি আমলাদেরকে দোষ দিয়েছেন, এইটা আর কিন্তু দিতে পারবেন না। কারণ সামনের যে পরীক্ষা হবে ফেয়ার, যদি আপনি না টিকেন এটা আপনার ব্যর্থতা, একদম স্পষ্ট, এটা আপনার ব্যর্থতা। এবং আমরা চেষ্টা করেছি আপনাকে, ধরেন বিসিএস বা ব্যাংকের যেই ক্যাটাগরির পড়া, নিবন্ধনের জন্য কি সেই ক্যাটাগরির পড়া না অত হার্ড না স্যার, অত হার্ড না। তো এখন আমি যদি একটা স্টুডেন্টকে যদি আমি বলি ব্যাংকের জন্য, তো ব্যাংকের গ্রামার আমি তোমাকে পড়াবো, ব্যাংকের গ্রামার অনেক অ্যাডভান্স, অনেক অ্যাডভান্স, সেটা আমাদের নিবন্ধনের জন্য দরকার নেই, না স্যার আমাদের নিবন্ধনের জন্য দরকার নেই। তবে এরপরে কি দেখাতে চাও তুমি? স্যার আমাদের তো আপাতত এইটুকুই ছিল মনে হয় স্যার। একটা কথা বলে যাবে যে গত আমরা প্রাইমারির একটা ভিডিও করেছিলাম, সেখানে একটা প্রশ্ন উঠেছে, এই যে তোমাকে এই প্রশ্নটা করছে যে মিস্টার আবির 1 লাখ কি মনে রাখা সম্ভব কিনা। আমি এই আশা করি উত্তরটা তুমিই দেবা। জি স্যার, আমি একটু এই বিষয়ে একটা কনসেপ্ট ক্লিয়ার করতে চাই যে আমার পাঠঘরের যে পড়াশোনার সিস্টেমটা, এটা একদম সম্পূর্ণ গতানুগতিক সিস্টেমের থেকে ভিন্ন। এই কারণে অনেকের কনসেপ্টের সাথে এটা কন্ট্রাস্ট করতেছে, অনেকে ভুল বুঝতেছে। তো এই ভুল বোঝার জায়গাটা থেকে যদি আমি একটু কথা বলি যে এই 1 লাখ প্রশ্ন মনে রাখার জন্য না, এই 1 লাখ প্রশ্ন কালেক্ট করা হয়েছে ভুলে যাওয়ার জন্য। কেন ভুলে যাবেন? আপনি বাসায় লেকচার শিট পড়েন, বই পড়েন বা যে কোনো কিছু করেন, আপনার প্র্যাকটিস করতেই হবে। একটা লোক বই পড়ে জানলো যে কিভাবে সাইকেল চালাতে হয়, আর একটা লোক প্র্যাকটিক্যালি শিখলো কিভাবে চালাতে হয়। আপনি বলুন যে কে সব থেকে দক্ষ? উনি যখন সাইকেল চালানোটা প্র্যাকটিস করতেছিল তখন কি চালায় সাইকেল চালানো ভুলে গেছে বা ওনার কাছে কঠিন মনে হবে কখনো স্যার? না, মনে হয় অবশ্যই না। তো এই বিষয়গুলো আসলে তৈরি করাই হয়েছে ভুলে যাওয়ার জন্য। আপনি বাসায় পড়বেন, ভুলে যাবেন, এবং প্র্যাকটিস করবেন, ভুলে যাবেন। দিস ইজ সিম্পল। এইভাবে যদি আপনি 6টা মাস প্র্যাকটিস করতে পারেন, এবং আমি মনে করি যে কোনো স্টুডেন্টের পক্ষে খুব সহজেই একটা ভালো বেস তৈরি করা পসিবল। অবশ্যই ভুলতেই স্যার আমাদের বেসটা তৈরি হবে। নিজেকে একটু সময় দিন, নিজের সাথে একটু কথা বলুন, এবং নিজের পড়ার যে সিস্টেমটা, মানে আপনি কিভাবে পড়বেন, কিভাবে পড়তে চান, ওইটা নিজে নিজে একটু বোঝার চেষ্টা করুন, দেন হচ্ছে পড়া শুরু করুন। আচ্ছা, তবে খুব সুন্দর করে বলেছো যে আসলে আমাদের একটা কনসেপ্ট থাকে, আমি একটু ব্যস্ত থাকি, মুখস্থ করার কনসেপ্ট স্যার, আমরা একটু ব্যস্ত থাকি, এবং আপনাদের ভিতরে একটা ধারণা থাকে মুখস্থ করার প্রবণতা। আমি এটা পরে ব্যাখ্যা করব কিভাবে, মানে বৈজ্ঞানিক পড়ালেখার যে বিষয়টা সেটা আমি আপনাদেরকে ব্যাখ্যা করব। সেটা হচ্ছে যে আপনারা বিভিন্ন সময়ে বিভিন্ন গুরুদের, অনলাইন গুরুদের আপনারা উদ্ভট সব কথাবার্তা শোনেন। তো একটা সত্যি কথা হলো যে বিসিএস এর মতো বা এই টাইপের পরীক্ষাগুলোর মতো জায়গায় এসে আপনি প্রথম যে ভুলটা করেন সেই ভুলটা হচ্ছে আপনি মুখস্থ করেন। এটা হচ্ছে সবচেয়ে বড় ভুল। বিসিএস এর মতো জায়গায় এত পড়া মুখস্থ করা, যে কোনো পরীক্ষা কোয়াইট ইম্পসিবল। এটা আসলে কেউ মুখস্থ করে না। আপনার প্র্যাকটিস করতে হবে 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 হবে। আমি একটু বলি স্যার, আপনার আশেপাশে যদি দেখেন এমন কোন স্টুডেন্ট আছে যারা বিশ্ববিদ্যালয়ে পড়তেছে বা চাকরি পাইছে, তাদের পড়ার স্ট্র্যাটেজিটা একটু আপনি দেখবেন। তারা আমার মতো কোনো না কোনো ভাবে দেখবেন যে প্র্যাকটিসের মাধ্যমে একটা ভালো রেজাল্ট করছে। এবং আমি আমার অভিজ্ঞতাটা বলি, আমি যদিও সায়েন্সের স্টুডেন্ট ছিলাম, কিন্তু আমার মুখস্থ করার ক্ষমতাটা খুব কম ছিল, এটা তুমিও জানো যে আমি সবসময় বলি তোমাদেরকে। তো আমার সাথে এমন বন্ধুরা ছিল তাদের ফটোকপি ব্রেন ছিল, আজকে কিন্তু তারা ছিটকে গেছে। একটা বিসিএসও তারা টিকে নেয়, একটা বিসিএস, এবং কোনো সরকারি চাকরি তাদের হয় না। কিন্তু আমি দেখো, আমার একটা সময় আমি বুঝে ফেলছিলাম যে আমার আসলে মুখস্থ করার ক্ষমতা নাই। তাহলে আমি কি করব? আমি তখন বারবার পড়ব। এর ফলে দেখো যে প্রচলিত যে বাজারের বইগুলো, কয়েকটা সিরিজ আমার মুখস্থ ছিল। একটা সময় ছিল আমার বন্ধু বান্ধবরা ওদের বন্ধু বান্ধবদের সাথে চ্যালেঞ্জ ধরতো। আমি যখন বসে বসে পড়তাম তখন ওরা ওদের বন্ধুকে নিয়ে আসতো, ওরা এনে র্যান্ডমলি একটা বই বের করে তখন আমাকে প্রশ্ন করতো। প্র্যাকটিস এত করা করছে, র্যান্ডমলি ওরা প্রশ্ন করতো, তো আমি ম্যাক্সিমামগুলোর উত্তর দিতে পারতাম। তো তখন তারা বলতো, আমি মানে ওর বন্ধুরা খুব গর্ব করে বলছে না যে ওর সব মুখস্থ। আসলে এই মুখস্থটা হয় না আমার। যেমন আমি সংবিধান পুরোটুকু মুখস্থ করেছি, আমি বাংলাদেশের কয়েকটা সেট আমি মুখস্থ করে ফেলেছি, এবং আমার সবচেয়ে উইক জোন ছিল সাধারণ জ্ঞান। শেষ পর্যন্ত সেটাই আমার স্ট্রং জোন হয়ে গেছে। তো সুতরাং মুখস্থ করার প্রবণতা বাদ দিবেন। আর আরেকটা আমি হিসাব আপনাদেরকে একটু দেখাই, একটু আপনারা হিসেব করবেন। যেমন ধরেন আপনারা 10 থেকে 34তম বিসিএস এর প্রশ্ন পড়বেন, ওইখানে প্রায় 3500 প্রশ্ন আছে।
তারপরে আপনি 35 থেকে 46তম বিসিএস ওইখানে 2200 প্রশ্ন আছে। এনটিআরসিএতে আপনার প্রায় 6000-এর প্রশ্ন আছে। প্রাইমারিতে আপনার প্রায় 15000-এর মতো প্রশ্ন আছে এবং আমাদের শীটে আপনার প্রশ্ন আছে প্রায় 5000। সবগুলো যোগ করলে 30,000-এর বেশি ছাড়িয়ে যায়। জি স্যার। তো 1 লাখ প্রশ্ন এটা কিন্তু নতুন কোনো কিছু না। আপনি যে পড়তেছেন, যে কোনো একজন শিক্ষার্থী সে যদি 6 মাস প্রিপারেশন নেয় থ্রু দ্য প্রসেস, আমরা যে প্রসেসে বলছি সেই প্রসেসে যদি প্রিপারেশন নেয়, 1 লাখ তো আবির তার কাছে খুব কম। স্যার। তার টোটাল প্রশ্ন হয়ে যাবে 2-3 লাখের উপরে। জি স্যার। এইটা নিয়ে ঘাবড়ানোর কোনো কিছু নেই। আপনি 1 লাখ প্রশ্ন এটা আপনি যে কোনো জায়গা থেকেই পড়বেন। তবে এই 1 লাখ প্রশ্নকে আমরা এমনভাবে সেট আপ করেছি, এটা আমাদের নিজেদের অভিজ্ঞতা থেকে, আমাদের মানে আমার টিমের অভিজ্ঞতা থেকে, আমার অভিজ্ঞতা থেকে। এইটা ঘাবড়ানোর কোনো কিছুই নেই। এটা শুনতে আপনার কাছে একটা বড় ফিগার মনে হয়, কিন্তু যারা চাকরি পেয়েছেন তারা এর থেকে বেশি প্রশ্ন পড়ে ফেলেছেন। সো এইটা নিয়ে নেই। তো এখন চলে আসি আবির আমাদের, তো আসুন আমাদের এই যে কোর্সটির বিস্তারিত আপনারা দেখতে পারলেন। আমাদের এই কোর্সে আমাদের মোট ক্লাস হবে 70টি, লেকচার সিট হবে 70টি, ক্লাস টেস্ট হবে 70টি, আর বিষয়ভিত্তিক পরীক্ষা হবে 8টি। এটা তো এগুলো আপনারা দেখছেন। আর এই সম্পূর্ণ কোর্সটা এটা তত্ত্বাবধানে আমি থাকবো, আর আমার পরিচয়টুকু আমি আর আপনাদের দিলাম না, এই তো পরিচয় আপনারা এতদিনে জানেন। আর আমাদের ক্লাস শুরু হবে এখানে একটু ভুল হয়ে গেছে, 1 জুলাই থেকে না, আমাদের ক্লাস শুরু হবে 1 সেপ্টেম্বর থেকে আমাদের ক্লাস শুরু হবে। এবং আমাদের কোর্সের ইয়েটা আমরা আগেরটাই রাখছি, ওইটাকে আর পরিবর্তন করে নিই, 5000 টাকা। যেখানে আপনারা যদি আগস্টে ভর্তি হন তাহলে আপনারা 50% ছাড়ে ভর্তি হতে পারবেন। এবং ভর্তি হলে আপনাদের যে আমাদের কোর্স যে ম্যাটেরিয়ালগুলো অর্থাৎ শীট সহ সব কিছু আপনাদেরকে আপনারা ফ্রি পাবেন। আর এছাড়া যদি কেউ আলাদাভাবে শীট নিতে চান সেটারও আমাদের সাথে আমাদের সাথে যোগাযোগ করবেন। তবে আমরা অনুরোধ করব, কারণ আমাদের শীটগুলোতে একটু ভিন্নভাবে করা, যদি আপনারা ওই শীটগুলোর সাথে একটু ক্লাসগুলো করে ফেলেন তাহলে আপনাদের চাকরিতে আর কোনো সমস্যা বা কোনো প্রবলেম হবে না। আর এটার জন্য আমাদের যে নাম্বারগুলো দেওয়া আছে সেই নাম্বারগুলো আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা সেখানে যোগাযোগ করবেন। তো হ্যাঁ, তো সর্বশেষ কথা হলো যে আমরা যে প্ল্যান দেখালাম, আপনি যদি এই প্ল্যান নিজে যদি বাসায় বসে অনুসরণ করতে পারেন, ইনশাল্লাহ সেটা তো আপনার চাকরি হবে। তবে যদি আপনারা আমাদের সাথে আসুন, যদি আমাদের উপর ভরসা রাখুন, যদি আমাদের উপর বিশ্বাস রাখুন, আমরা আপনাদের জন্য সবচেয়ে সেরাটুকু করার চেষ্টা করব, বাকিদের থেকে ভিন্নভাবে, বাকিদের মতো নয়। কারণ আমরা এটা আশা করি এতক্ষণ ওনারা বুঝতে পারতেছে। আর আরেকটা বিষয় হচ্ছে যে সেটা হচ্ছে যে আমি আপনাদের কাছে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি যে আসলে ওইটার জন্য আমরা দায়ী না। দেখা যায় যে বিভিন্ন সোর্স থেকে আমরা যে তথ্যগুলো পাই বা ইনফরমেশনগুলো পাই, ওই সোর্সগুলো যে ইনফরমেশন দেয় সেই ইনফরমেশন থেকে আমরা আপনাদেরকে ইনফরমেশন দেই। তো তার ফলে যেটা হচ্ছে যে আমরা আশা করেছিলাম 14 বা 15 আগস্ট পঞ্চম গণবিজ্ঞপ্তির চূড়ান্ত ফলাফল বা চূড়ান্ত সুপারিশ প্রকাশ হবে, কিন্তু যেহেতু নতুন একজন উপদেষ্টা আসছেন, আজকে তিনি শপথ গ্রহণ করার কথা 4টায়, নতুন একজন উপদেষ্টা আসলে উনি যদি সদয় অনুমতি দেন তাহলে হয়তোবা আপনারা ফলাফলটা এই সপ্তাহে পেয়ে যেতে পারেন। আশা করি আর কি, খুব এখন কি বলবো, নিশ্চিত করে তো আর বলতে পারি না, আশা করি আপনারা পেতে পারেন। আর আরেকটা বিষয় হচ্ছে যে আরেকটা বিষয়ের জন্য আমি খুব দুঃখিত আন্তরিকভাবে, সেটা হচ্ছে যে আমি প্রাথমিকের 3য় দফার ফলাফল নিয়ে কথা বলেছিলাম। তো সেইখানে মেসেজটা হলো, পরিবর্তিত মেসেজটা হলো, প্রাথমিক 3য় ধাপের আদালত যে তদন্ত রিপোর্টটা দিয়েছিলেন সেই তদন্ত রিপোর্টে তারা কোনো পাননি, দুর্নীতির কোনো প্রমাণ পাননি। তো সেই ক্ষেত্রে আপনাদের প্রাথমিক 3য় দফার ফলাফল এটা প্রকাশ হতেও বাধা নেই। ইনশাল্লাহ আপনারা আশা করি, এখন কি বলবো, নিশ্চিত করে দিন বলতে গেলে আবার সমস্যা, খুব তাড়াতাড়ি আপনারা আপনাদের ফলাফল পেয়ে যাবেন। তো সর্বশেষ কথা হলো, যদি আপনারা একটা চাকরি চান, যদি আপনারা আপনাদের একটি সুন্দর ভবিষ্যৎ চান, তাহলে আপনারা আমাদের সাথে থাকুন। ইনশাল্লাহ আমরা আপনাদেরকে নিয়ে চেষ্টা করব। তো সবার জন্য শুভকামনা, সবাই ভালো থাকবেন।